মুক্তিযোদ্ধার মুক্ত কথা শীর্ষক অনুষ্ঠানে আমাদের স্টুডিওতে অতিথি হিসাবে আমন্ত্রণ জানিয়েছি একজন বীর মুক্তিযোদ্ধা, লেখক, গবেষক এবং কবি জনাব জিয়াউল হক। জনাব জিয়াউল হক, আপনাকে আমাদের এসবিটিভির পক্ষ থেকে স্বাগত। আপনি কেমন আছেন? আপনাদেরকেও স্বাগত জানাচ্ছি। আমি ভালো আছি। এসবিটিভির সম্মানিত দর্শকদেরকে আমি আমার আন্তরিক ভালোবাসা জানাচ্ছি। আপনাকে পেয়ে আমরা সত্যি অভিভূত, আনন্দিত এবং গর্বিত যে আপনি একজন স্বচক্ষে আমরা একজন বীর মুক্তিযোদ্ধাকে দেখছি। আমরা কবিকে পাবো, লেখক পাবো, সাহিত্যিক পাবো এবং আরও আনুষঙ্গিক অনেক কিছুই পাবো, কিন্তু আপনাদের মতো বীর মুক্তিযোদ্ধাকে হারিয়ে ফেললে আমরা এই বীর মুক্তিযোদ্ধাকে আর কখনো দেখতে পারবো না। আমরা শুরুতেই জানতে চাবো সেই 1971 সালে ভয়াল যে দিনগুলির স্মৃতি, 71-এর মুক্তিযোদ্ধা নিয়ে আপনার কাছ থেকে কিছু জানতে চাই। মহান স্বাধীনতা যুদ্ধের ইতিহাস বলতে গেলে বাঙালিদেরকে সেনাবাহিনীতে চাকরি দেওয়া যাবে না এই বলে বাঙালিদের তৎকালীন পাকিস্তান সেনাবাহিনীতে বাঙালিদের রিক্রুট বন্ধ মিনিমাম ছিল, একেবারে কোনো মতো। মূল মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটটা ছিল মূলত প্রধান বৈষম্যতা, পাকিস্তান এবং পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের বৈষম্য। তো যেটা বলছি যে শুধু তাই না, আপনি আশ্চর্য হয়ে যাবেন যে বাঙালিদের মতন সাহসী জাতিকে ওরা বলতো যে বাঙালিরা ভীরুর জাতি, এরা সেনাবাহিনীতে ভালো করবে না। আবার বাংলাদেশের সচিবালয় কোথায়? পশ্চিম পাকিস্তানে। পাকিস্তান সরকারের যে সরকারি চাকরি, সেখানে কি অবস্থা? যদি সাধারণ একটা বাঙালির সন্তান যে গ্রামে বড় হলো, লেখাপড়া করলো, তাকে যদি পাকিস্তান সরকারের চাকরি নিতে হতো, তাহলে তাকে পশ্চিম পাকিস্তানের ১৫০০ কিলোমিটার যাওয়ার মতন একটা রাস্তা পাড়ি দিতে হতো। সেখানে গিয়েও কি হতো? সেখানে যাওয়ার পরে তাদের ভাষার সমস্যায় পড়তে হতো, কারণ ওখানে উর্দুতে। যে বাঙালি বাংলায় লেখাপড়া করলো, সবকিছু করলো, সে কি উর্দুতে কথা বলে কম্পিটিশনে টিকতে পারবে? হয়তো কেউ কেউ পরিচিত থাকলে এক দুইজনের চাকরি হতো। সবকিছুতেই বৈষম্য। আরো সর্বশেষ বৈষম্যের কথা বলি, সেটা হচ্ছে যে বাংলাদেশ ছিল কৃষি প্রধান দেশ। আপনি শুনে আশ্চর্য হবেন যে এই যেখানে পশ্চিম পাকিস্তানের কোনো কৃষি ছিল না বলা চলে, পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তানের কৃষি, যেখানে রাস্তাঘাট, অফিস আদালতের জন্য শত শত কোটি টাকা খরচ করা হচ্ছে, কিন্তু পূর্ব পাকিস্তানের কৃষক যে ফসল চাষ করত, সে সময় প্রতি বছর বন্যায় ফসলগুলি ডুবে যেত। কারণটা কি? এদেশে বন্যা নিয়ন্ত্রণের কোনো বাঁধও নির্মাণ করা হয় না, যার জন্য প্রতি বছর কৃষক যতই কিছু করুক, বন্যাতে সফলতা। যুদ্ধের জন্য যে মাঠে নামিয়ে দিতে পারে এবং সম্মতি দিতে পারে, এটা আসলে বিরল। তো আমরাও তাকে আবারও গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি। সর্বোপরি আপনার কাছে যেটা জানতে চাবো সেটা হচ্ছে মুক্তিযুদ্ধের সময় কিন্তু অনেক বাড়িঘর ভেঙে দেওয়া হয়েছে এবং আগুন লাগানো হয়েছে। সেই দৃশ্যপট কি আপনি দেখেছেন কিনা? মুক্তিযুদ্ধের প্রথম পর্যায়ে তো অনেক বাড়িঘর, এবং আপনাকে বলা হয়নি, এটা একটা গৌরবের কথা যে প্রথম পর্যায়ের যে প্রতিরোধ যুদ্ধের কথা বলছিলাম, সেই প্রতিরোধ যুদ্ধে কিন্তু 29 মার্চ পাবনার ছাত্র জনতা এবং পুলিশ ইপিআর মিলে পাবনা শহরে যে এক কোম্পানি পাকিস্তানি সেনা গেছিল, সবাইকে হত্যা করে অল্প কিছু। এটা শুধু একটি চিকিৎসায় নয়, এটা একটি আস্থা, একটি ভরসার নাম। বিশ্বের কোটি মানুষ এখন বিশ্বাস করে আরোগ্য হওয়া এখন আর স্বপ্ন নয়, বরং সম্ভব। ক্যান্সার যে কোনো স্টেজের নিরাময় ও আরোগ্যের জন্য আপনিও চলে আসুন নির্ভাবনায়। আমরা আপনাকে দেব ডাক্তার SM সারোয়ার স্যার সহ বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা আধুনিক চিকিৎসা। আমাদের বিশ্বাস, আমাদের চিকিৎসায় আপনার রোগ নিরাময় হবে ইনশাল্লাহ। চিকিৎসা নিতে আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। পাকিস্তানি সেনা আটকা পড়ে পাবনার বিসিক শিল্প এলাকায়, তখন ইপসিক শিল্প এলাকা বলতো, ইপসিক শিল্প এলাকায়। তো ওরা যখন আটকা পড়ে, তখন ওদের হেডকোয়ার্টার ছিল রাজশাহী থেকে তারা সাহায্য চায়। রাজশাহী থেকে একটা রেস্কিউ
পার্টি পাঠানো হয়, পাকিস্তানি সেনাদের একটা রেস্কিউ টিম আসে। সেই টিম গ্রামের ভিতর দিয়ে মূল রাস্তা না যায় কাঁচা রাস্তা দিয়ে শহরে ঢুকে এবং তাদেরকে উদ্ধার করে নিয়ে যখন পাবনা মুক্ত হয়ে গেছে, আর বিসিকটা ছিল পাবনা শহরের বাইরে, তো পাবনা শহর তখন মুক্ত, কিন্তু পাবনা শহরের বাইরে বিসিক থেকে তারা যখন রাজশাহীর দিকে যাত্রা করছে তখন পথিমধ্যে বিভিন্ন জায়গায় সাধারণ মানুষ তো তখন লাঠি নিয়ে বের হয়েছে। এই যে প্রথম পর্যায়ে যুদ্ধ, আমরা লাঠিয়াল বাহিনীর সদস্য, এটা আমার মুক্তিযুদ্ধ না, এটা ছিল আমার ভালো লাগা ভালোবাসা বা এইটা, এটা কিন্তু আমার মুক্তিযুদ্ধ শুরুর ব্যাপার না। এখানে ছিল মানে আমার হৃদয়ের একটা অন্যরকম অনুভূতি নিয়ে আমি বাঁশের লাঠি নিয়ে অস্ত্র হাতে পাকিস্তানি সেনার বিরুদ্ধে যুদ্ধ করতে গেছি, এটা তো বাস্তবতা না। তো তখনও আমি মুক্তিযোদ্ধা না, আমি এই গল্পটা বলতেছি 28শে মার্চের কথা। সেদিনে পাকিস্তানি সেনারা যেখানে বাধা পাইছে সেখান থেকে, আমি যে কথাটা বলতেছি সেখান থেকে তারা গুলি এবং প্রথম বাধার জায়গায় সেখানে 40 জন সাধারণ লোক যারা লাঠি সোটা বা বন্দুক নিয়ে অবস্থান নিয়েছিল তাদেরকে গুলি করে হত্যা করে এবং শুধু হত্যা নয়, নির্মমভাবে হত্যা করে। হত্যা করে এবং তাদের যাত্রাপথে যত বাড়িঘর ইনক্লুডিং আমাদের বাড়িঘর পোড়াতে পোড়াতে তারা যাইতে লাগে। কিন্তু সবচেয়ে ট্র্যাজেডি এটাই যে ওই যে অবশিষ্ট সেনারা রাস্তায় বিভিন্ন জায়গা অবস্টিকেলে পড়ে সবাই মারা গেছে, একজনও রাজশাহী পৌঁছাতে পারেনি। আচ্ছা আচ্ছা। দেশ স্বাধীনের 1-2 দিনের মধ্যেই সব মুক্তিযোদ্ধারা গ্রামে বা দেশে চলে আসছে। আমার বাবা মা তখন জানতেন যে যেসব মুক্তিযোদ্ধা গ্রুপ আসছে তাদের কাছে গেছে যে আমার ছেলে কোথায়, তারা বলছে জিয়া ভাই তো বর্ডারে যুদ্ধ করতো, তাদের সঙ্গে দেখা হয়নি। কেউ কেউ আরো বলছে যে শুনছি যে ওই বর্ডারে যারা ছিল কেউ বাঁচে নেই। তো আবার দিনও 16 দিন আরো 10 দিন 26 দিন আমি দেশে ফিরিনি। তো আমার বাবা মা প্রতিটা মুক্তিযোদ্ধা গ্রুপ যখন ফিরছে তাদের কাছে দৌড়ায় গেছে, অশ্রু নয়নে ভেসছে। তারা মানে কোনো সেই তাকে সন্তুষ্ট করার মতো কোনো কথা বলতে পারেনি। তখন বাবা মা তো একেবারে পাথর হয়ে গেছে, তারা গ্রামের লোকও তাদেরকে সান্ত্বনা দেওয়ার কোনো ভাষাই খুঁজে পায়নি যে কি বলবে। তারা বুঝতে পারছে যে এই ছেলেটা মারাই গেছে। তো আমাদের গ্রামের আরো মুক্তিযোদ্ধা আছে, সবাই চলে আসছে, আমরা তো আসিনি। তো এইটা তো বুঝতেই পারেন যে বাবা মার কি অবস্থা। একেবারে পরে আর কি জানুয়ারি মাসের 8 তারিখে আমাদের সিদ্ধান্ত হলো যে ভারতীয় বাহিনীর একটা কোম্পানি পাবনায় করবে, ক্যাম্প করবে, তাদের সঙ্গে আমরা যাত্রা শুরু করলাম। এবং আমি 10 তারিখে যখন বাড়িতে পৌঁছালাম তখন তো বলা যাবে না, আমার বাবা মা সন্তান হারার দুঃখে পাগল হয়ে গেছে। তারা একেবারে আমাকে যখন ফেরত পাইছে তারা আমাকে বুকে জড়িয়ে ধরে একেবারে আরো হু হু করে কাঁদে উঠছে। আমি এই স্মৃতির কথা আর কোনোদিন ভুলতে পারবো না যে আমার বাবা মা ধরেই নিয়েছিল যে নেই, আমি নেই, আমি মারা গেছি। এই অবস্থা থেকে আমি ফেরত আসছি। তাদের কষ্ট থাকলেও তাদের আনন্দ ছিল যে আমি ফেরত আসছি। এটা বিশাল ট্র্যাজেডি। আসলে এটা মর্মাহত এবং সকল কষ্টের মধ্য দিয়ে এটা আনন্দের মুহূর্ত ছিল। তো এই যে শেষ মুহূর্তে এসে আজ 54 বছর পরে একজন বীর মুক্তিযোদ্ধা জিয়াউল হক যখন নতুন বিজয়ের পতাকা দেখেন তখন কেমন লাগে? তখনকে আপনার এখন কি ফিল করেন এই যে 54 বছর পর যখন আপনি এই বিজয়ের পতাকা কারোর হাতে দেখেন? আমি তো আপনাকে আরো একটা নতুন কথা বলি, আপনি দেখছেন না যে এই যে বিজয়ের মাসে আমি কিন্তু ফেসবুকে আমার যুদ্ধদিনের কাহিনীগুলি ছোট ছোট অংশে ভাগ করে আমি পোস্ট দিচ্ছি। তো আমার হৃদয়ে তো সবসময় ওই বিজয় পতাকা উড়েই, তো দেখলে তো আমি ভালো লাগে, আপ্লুত অনুপ্রাণিত আমি তো হই আর কি। এটা জি, আমরা গল্প এবং আপনার স্মৃতিচারণ করতে করতে অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে আসছে। আমরা এখন বিদায় নেব। তো একজন বীর মুক্তিযোদ্ধা, আপনি শত প্রতিকূলতা এবং ব্যস্ততার মধ্য দিয়ে আমাদের এসবিটিভির স্টুডিওতে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তবে সেই সাথে আমরা আপনার লেখা
দেশের কোনো কবিতা শুনতে শুনতে আমরা বিদায় নেব। আমার সোনার বাংলা। বাংলার মাটি সোনার চেয়ে খাঁটি, প্রাণ জোড়ানো সবুজ ফসলের মাঠ, হিজলের শাখায় পাখি করে গান, বনে বসেছে জংলি ফুলের হাট। 6 ঋতুর দেশ সোনার বাংলা, ঋতুতে ঋতুতে দেখি ভিন্ন সাজ, কখনো তার মৌন রূপ, কখনো বিদ্যুৎ চমকে পড়ে বাজ। গ্রীষ্মের প্রচণ্ড তাপে জীবন অতিষ্ঠ, আকাশে নেই কোনো আকাশের মেঘ, আশার মেঘ, এমন দিনেও পাকে আম কাঁঠাল, যাকে মনে জাগে দুরন্ত আবেগ। ঘন মেঘে ঢাকা বর্ষার আকাশ, ক্ষণে ক্ষণে ঝরে বাদল ধারা, এমন দিনে কিছু ভালো লাগে না, উতলা মন যেন মাতাল বাঁধন হারা। শিউলি ফুলে সুবাসিত শরৎ প্রাতে, আকাশে বেশে রঙিন মেঘের মেলা, নদীর চরে ফোটা সাদা কাশফুল, দক্ষিণা বাতাস দিয়ে যায় দোলা।